স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদ। 2015 সালেই নিম্ন মধ্য আয়ের দেশে পৌঁছেছে বাংলাদেশ। পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে নিজস্ব অর্থায়নেই। তবে রাজনৈতিক অস্থিরতা শেষেও আসেনি প্রত্যাশিত বিনিয়োগ, যে কারণে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকলেও উচ্চতর প্রবৃদ্ধির দিকে যেতে পারছে না বাংলাদেশ। আজ আলোচনা করব আমরা অর্থনীতি 2015 সালে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বছরের শুরুটা ছিল রাজনৈতিক অস্থিরতা আর সহিংসতার। টানা 3 মাস চলেছে তা। এতে স্থিতিশীল অর্থনীতিতেও দেখা দেয় স্থবিরতা। তবে ভালো খবর আসতে সময় লাগেনি। বছরের মাঝামাঝিতেই আসে সুখবর। বিশ্বব্যাংকের হিসেবে মাথাপিছু আয় $1046 অতিক্রম করায় নিম্ন মধ্য আয়ের দেশে পৌঁছায় বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে এখন যে সম্পর্কটা হয়ে দাঁড়াচ্ছে, যেটাকে পার্টনারশিপ বলা যেতে পারে। এদিকে নিজস্ব অর্থায়নে চলছে পদ্মা সেতু। প্রধানমন্ত্রী উদ্বোধন করেন পাইলিং এর কাজ। কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, হাত পেতে নয়। শিক্ষায় ভ্যাট নয়, এ দাবিতে রাস্তায় নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে দাবি মেনে নেয় সরকার। সারা বছর আলোচনায় থাকা 8ম বেতন স্কেলের গেজেট প্রকাশ হয় এবছরই। 95% বেতন বাড়লেও রয়ে গেছে অসন্তোষ। তবে অটল অর্থমন্ত্রী। আপাতত আমি কোনো চিন্তা ভাবনা করছি না, বিকজ আই ডোন্ট থিংক ইট উইল হ্যাভ এনি স্পিড। দাতা উন্নয়ন সহযোগিতার সাথে দূরত্ব গোছাতে 5 বছর পর অনুষ্ঠিত হয় বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক। বিনিয়োগ বাড়াতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিয়ে এবছরই অনুমোদন দেওয়া হয় 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনার। আমাদের দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। রাজনৈতিক অস্থিরতা সেক্ষেত্রে কঠিন করে তুলতে পারে অর্থনীতিকে। উন্নত দেশগুলোতে রাজনীতিকে এখন মূলত নিয়ন্ত্রণ করছে অর্থনীতি। মধ্য আয়ের দেশে পৌঁছানো বাংলাদেশেও সে ধারা শুরু হয়েছে। রাজনৈতিক অস্থিরতা শেষে অর্থনীতিতে কিছুটা সুবাতাস বইতে শুরু করলেও এর সুবিধা যদি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া না যায়, সেক্ষেত্রে সব অর্জনই থেকে যাবে শুধুমাত্র কাগজে কলমে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করবো যে 2015 সালের অর্থনীতি কেমন গেল। আজই হচ্ছে 2015 সালের শেষ দিন। আগামীকাল থেকে নতুন দিন, নতুন সম্ভাবনা, নতুন পরিকল্পনা, আমরা সেটি আশা করি। আমরা যদি 2015 সালে পর্যালোচনা করি, আমরা প্রতিবেদন দেখলাম যেখানে হচ্ছে যে আমাদের অর্জনও বেশ খারাপ ছিল না। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি হয়েছে। আমরা নিম্ন মধ্যবিত্ত আয় দেশে পরিণত হতে পেরেছি। এর পাশেও কিছু নেতিবাচক দিকও রয়েছে, যে গত বছর শুরু হয়েছিল রাজনৈতিক সংঘাত দিয়ে, এখন হয়তো সেই সংঘাতটা নেই, কিন্তু একটা শঙ্কা এখনো রয়ে গেছে। আপনি সার্বিক ব্যাপারটা কিভাবে দেখছেন? সামনে আগামী বছর সম্ভাবনা কিভাবে দেখছেন? 2015 সাল যেভাবেই দেখি না কেন, আমি বলবো যে একটা খুবই স্থিতিশীল একটা অর্থনৈতিক অবস্থা ছিল। আচ্ছা, যদিও আমরা রাজনৈতিকভাবে খুবই অস্থিতিশীল একটা পরিবেশ দিয়ে 2015 শুরু হয়, কিন্তু 3 মাস যেতেই এটা মোটামুটি ভাবে একটা ভালোর দিকে মোড় নেয়। সেটা হচ্ছে যে অর্থনৈতিকভাবে কর্মকাণ্ডকে রাজনৈতিক দিক থেকে ডিস্টার্ব করা হয় না, বিঘ্নিত করা হয় না। রাইট। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড তার নিজস্ব গতিতেই চলতে রয়েছে পরবর্তীকালে। 2015 সালের সবচেয়ে বড় যেটা অর্জন আমি বলবো, সেটা হচ্ছে যে পণ্য মূল্যের মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা ছিল। এবং এটার মূলে দুটো কারণ। একটা হচ্ছে যে বিদেশ থেকে যেসব পণ্য আমরা আনি, সেখানে পণ্যের দর পতন হয়েছে বড় রকমের। সেটা থেকে আমরা একটা সুফল পেয়েছি। বাংলাদেশের অর্থনীতি সুফল পেয়েছে, বাংলাদেশের জনগণ এবং সরকার সুফল পেয়েছে। তেলের ক্ষেত্রে সরকার পেয়েছে, অন্য পণ্যের ক্ষেত্রে জনগণ পেয়েছে। তো তেলেরটা এখন সরকার ডিসাইড করতে পারে সেটা জনগণকে দেবে কি দেবে না। আর আভ্যন্তরীণ ক্ষেত্রে আমি বলবো আমাদের সরবরাহ পরিস্থিতি কিন্তু খুব ভালো ছিল, যে কারণে চালের দাম বা অন্যান্য ভোগ্যপণ্য যেগুলো, সেগুলোর দাম কিন্তু মোটামুটি ভাবে আমি বলবো স্থিতিশীল অবস্থায় ছিল। তো সব মিলিয়ে ভোক্তার জন্য এটা বছরটা ভালোই ছিল। আমরা যদি বিভিন্ন সূচক ধরে আগায়, আমরা যদি বলি আমাদের রপ্তানি কি অবস্থা ছিল, রপ্তানিও হয়তো কাঙ্ক্ষিত বৃদ্ধি পায়নি, কিন্তু নতুন কি কোনো সুযোগ তৈরি হচ্ছে আগামীতে? রপ্তানির ক্ষেত্রে নতুন সুযোগ দেখছি না।
কারণ আমরা যদি দেখি গার্মেন্টস এর বাইরে কি কি রপ্তানি হয়েছে সেটা আসলে হয় আদার দেন মানে শু ইন্ডাস্ট্রি আর কেউ কিন্তু পজিটিভ গ্রোথ দেখাতে পারে না। রাইট। তো সেটা একটা দুঃখজনক দিকই বলবো যে আমরা ডাইভার্সিফাই করতে পারছি না। কিন্তু যদি আমরা আমাদের আরএমজি সেক্টরের কথাই চিন্তা করি সেখানে কিন্তু প্রবৃদ্ধিটা খুব ভালো ছিল, ভালো আছে বলবো। এটা হচ্ছে আপেক্ষিকভাবে। এই জন্য বলছি যে পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু রপ্তানি প্রায় সব দেশে রপ্তানি ঋণাত্মক পর্যায়ে আছে। আচ্ছা, সেটা আমরা চীন বলি, ভারত বলি বা অন্যান্য অনেক দেশ, তাদের রপ্তানি কমেছে বিশ্ব পরিস্থিতির কারণে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের যে 6.7% প্রবৃদ্ধি গত 5 মাসে, সেটা কিন্তু আমি বলবো একটা ভালো অর্জন। এই অবস্থার দৃষ্টিতে আমরা হয়তো লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জন করি, করতে পারি, কিন্তু তবুও বলবো যে লক্ষ্যমাত্রা অর্জনের দিকে আমরা কিন্তু যাচ্ছি। আগামীতে যদি আরেকটু ভালো করতে পারি, যেটা নভেম্বর মাসটা খুব ভালো ছিল, ডিসেম্বর জানুয়ারির দিকে আরেকটু ভালো করতে পারি, তাহলে কিন্তু আমরা রপ্তানি লক্ষ্যমাত্রার কাছাকাছি যেতে পারবো হয়তো। মূল্যস্ফীতি বলা যায় ভালোই, অ্যাভারেজ 6.5 এরকমই বলছেন। আজই কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা ক্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তি বলা হচ্ছে, তারা এমনই বলছেন যে সবকিছু মিলে ছিল 6.38 ভাগ পণ্যের ক্ষেত্রে, এবং সেবার ক্ষেত্রে বলছে 4.18 ভাগ বেড়েছে। তো এক ধরনের স্থিতিশীল ছিল আমাদের মূল্যস্ফীতি খাতটা। এটা অবশ্য মূলত আপনি বলেছিলেন যে বিশ্ব অর্থনীতিতে তেলের দামের একটি কম দাম থাকার কারণে এটা সাহায্য করেছে। তারপরও আপনার কি মনে হয় না যে গুড ম্যানেজমেন্ট বাংলাদেশ ব্যাংক হয়তো কিছু নিয়েছিল, কিছু তাদের মানিটারি স্টেপস নিয়েছিল? একসময় বলা হয়েছিল যে কন্ট্রাকশনে তারা হয়তো অন্যভাবে বলেছেন, কন্ট্রাকশনের মেজার তারা বলেনি, তারা বলছেন যে ব্যালেন্স, বা সেইখানে আপনার কি মনে হয় যে সেই কন্ট্রাকশনে বা এই যে মূল্যস্ফীতি ঠিক আছে, কিন্তু এর কি আর বাড়তি কোনো ইম্প্যাক্ট আছে কিনা? আমি যদি বলি আসলে ইনভেস্টমেন্ট সেই অর্থে হলো কিনা? না, মূল্যস্ফীতি কমে আসলে সেটা সবার জন্যই ভালো। আমি মনে করি যে ভোক্তারা তো মূল্যস্ফীতি কম হোক সেটা চাই, এবং সাধারণ জনগণ তো বিরাট গোষ্ঠী হচ্ছে ভোক্তা, আর যারা উদ্যোক্তা তারাও কিন্তু মূল্যস্ফীতি কমে আসুক সেটা চায়, কারণ তাদের লক্ষ্য হচ্ছে স্থিতিশীল বাজার ব্যবস্থা। এবং স্থিতিশীল বাজার ব্যবস্থার কতগুলো দিক আছে বিনিয়োগকারী হিসেবে। আমরা কি চাই? আমি চাচ্ছি যে আমার যে মজুরির যে বিলটা, অর্থাৎ ওয়েজ বিলটা, সেটাও যেন স্থিতিশীল থাকে। ভোগ্যপণ্যের দাম বেড়ে গেলে সেটার উপর চাপ আসবে, তখন একটা বিরাট রকমের কস্ট এসকেলেশন হয়ে যায়। তারা কি চায়? তারা এক্সচেঞ্জ রেটকে স্টেবল চায়। যদি মূল্যস্ফীতিটা একটু স্টেবল থাকে তাহলে এক্সচেঞ্জ রেটটা মোটামুটি স্টেবল রাখা সম্ভব। সেদিক থেকেও এটা কাম্য। আরো সেটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তারা কি চায়? তারা একটু ইন্টারেস্ট রেটটা কম চায়। সেটার জন্য কিন্তু মূল্যস্ফীতি একটা বড় রোল। স্থিতিশীল মূল্যস্ফীতি, আমার যদি মূল্যস্ফীতি বেশি হয়, কোন সময় কোন দেশে ইন্টারেস্ট রেট কম হতে পারে না। কাজে সেদিক থেকে আমি মনে করি যে মূল্যস্ফীতি কমিয়ে আনাটা ভালো। আমি এটাও বলবো যে আমরা 6-এর কাছাকাছি এসেছি, কিন্তু আমাদেরকে আরো নামানো দরকার। আমি মনে করি যে ভারত যেমন ডিক্লেয়ার করেছে যে তারা 4% বা তার নিচে নামিয়ে আনবে। ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1 বছর আগে এটা ডিক্লারেশন দিয়েছে, এবং তারা 2 বছরের সময় চেয়েছে এটা নামিয়ে আনার জন্য। কালকে দেখলাম যে মালয়েশিয়া, থাইল্যান্ড ডিক্লেয়ার করেছে যে তারা ইনফ্লেশনটাকে 1 থেকে 4%-এর মধ্যে রাখবে। একটা ভ্যারিয়েশন রেখেছে যে পরিস্থিতি আনসার্টেন, তারা 1 থেকে 4%-এর মধ্যে রাখবে। তো সব দেশেই, চায়নাতে তো ইনফ্লেশন এখন 1.5%-এর মতো, তো তাদের টার্গেট হচ্ছে 2 বা তার আশেপাশে রাখা। সবারই কিন্তু একটা ইনফ্লেশন হচ্ছে যে লক্ষ্য হচ্ছে যে একটা স্টেবল প্রাইস এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যেখানে সবার জন্য, বিনিয়োগকারী, ভোক্তা, সবার জন্য সেটা একটা স্টেবিলিটি আনে। তো সেই লক্ষ্যে আমি মনে করি বাংলাদেশের 6% এখনো একটু বেশি, এবং এটাকে যদি আমরা 4-এর কাছাকাছি নিয়ে আসতে পারি, তাহলে আমরা ইনফ্লেশনটাকেও সিঙ্গল ডিজিটে, ইন্টারেস্ট সিঙ্গল ডিজিটে আনা সহজ হয়ে যাবে। ধন্যবাদ জনাব মনসুর। আমাদের সময় হয়েছে একটা বিরতিতে যাবার। ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।